আমাদের চারপাশের এই জগৎটা কি দিয়ে তৈরি? জল কেন তরল, আবার নুন কেন কঠিন? এই সব কিছুর পেছনে কিন্তু লুকিয়ে আছে এক অদৃশ্য শক্তি, যার নাম রাসায়নিক বন্ধন। চলুন আজ আমরা এই বন্ধনের রহস্যটাকেই বোঝার চেষ্টা করি। তো আজকের আলোচনায় আমরা কি জানব? প্রথমে দেখব পরমাণুরা কেন একা থাকতে চায় না, কেন তারা একে অপরের সাথে জুড়ে যায়। তারপর জানব তাদের জুড়ে যাওয়ার দুটো প্রধান উপায়, এক হলো আয়নীয় বন্ধন, আরেকটা সমযোজী বন্ধন। আর সবশেষে দেখব এই ভিন্ন ভিন্ন বন্ধনের জন্য পদার্থের চরিত্রে কি বদল আসে। তো সবচেয়ে প্রথম আর জরুরি প্রশ্নটা হলো, পরমাণুরা কেন বা হাউপ্ট একে অপরের সাথে বিক্রিয়া করে? কিসের জন্য তাদের এই বন্ধন তৈরির চেষ্টা? একবার ভাবুন তো, আমরা যে নুন খাই বা যে জল পান করি, সবকিছুই তো আসলে পরমাণু দিয়ে তৈরি। আর এই পরমাণুগুলো রাসায়নিক বন্ধন দিয়ে একে অপরের সাথে জুড়ে আছে। কিন্তু এই বন্ধনগুলো তৈরি হওয়ার দরকারটা কি? আসলে ব্যাপারটা খুব সহজ। প্রত্যেকটা পরমাণুই, বুঝলেন, একটু শান্তিতে থাকতে চায়, মানে স্থিতিশীল বা স্টেবল হতে চায়। আর এই স্টেবিলিটি তারা পায় যখন তাদের সবচেয়ে বাইরের ইলেকট্রন কক্ষটা পুরোপুরি ভর্তি থাকে, ঠিক নিষ্ক্রিয় গ্যাসগুলোর মতো। এই লক্ষ্য পূরণ করার জন্যই তারা ইলেকট্রন দেয়া নেওয়া করে বা কখনো ভাগাভাগি করে নেয়। চলুন এবার পরমাণুদের এই স্টেবিলিটি পাওয়ার প্রথম উপায়টা দেখি। এটা হলো ইলেকট্রনের আদান প্রদান, মানে একজন পুরোপুরি দিয়ে দেবে আর অন্যজন নিয়ে নেবে, আর এর ফলেই তৈরি হয় আয়নীয় বন্ধন। মানে এখানে ব্যাপারটা একদম পরিষ্কার লেনদেনের, কোনো ভাগাভাগি বা পার্টনারশিপের গল্প নেই। একটা পরমাণু, সাধারণত একটা ধাতু, তার ইলেকট্রনটা পুরোপুরি অন্য একটা পরমাণুকে, মানে একটা অধাতুকে দিয়ে দেয়। ধরুন আমাদের গল্পের একটা চরিত্র হলো সোডিয়াম। সে একটা ধাতু, তার সবচেয়ে বাইরের কক্ষে মাত্র একটা ইলেকট্রন আছে। এই একটা ইলেকট্রনকে ছেড়ে দিতে পারলেই সে একেবারে চিন্তামুক্ত হয়ে স্টেবল হয়ে যায়। আর গল্পের আরেকটা চরিত্র হল ক্লোরিন। সে একটা অধাতু, তার বাইরের কক্ষটা ভর্তি হতে আর মাত্র একটা ইলেকট্রনের দরকার, মানে একটা ইলেকট্রন পেলেই ওর জীবনটা একেবারে সেট। তাহলে এবার দেখো কি হয়। সোডিয়াম তার ওই বাড়তি ইলেকট্রনটা ক্লোরিনকে দিয়ে দেয়, আর যেই না ইলেকট্রনটা দেওয়া নেওয়া হলো, অমনি দুজনেরই চরিত্র একদম বদলে গেল। ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে সোডিয়াম পরমাণুটা এখন পজিটিভ চার্জের হয়ে গেল, যাকে আমরা বলি ক্যাটায়ন। আর অন্যদিকে ওই ইলেকট্রনটা গ্রহণ করে ক্লোরিন পরমাণুটা নেগেটিভ চার্জের হয়ে গেল, যাকে আমরা বলি অ্যানায়ন। আর তারপর তো আসল খেলা শুরু। আমরা সবাই জানি পজিটিভ আর নেগেটিভ চার্জ একে অপরকে আকর্ষণ করে, ঠিক যেমন চুম্বকের দুটো বিপরীত মেরু। এই যে পজিটিভ সোডিয়াম আয়ন আর নেগেটিভ ক্লোরাইড আয়ন, এদের মধ্যে একটা প্রচণ্ড আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণটাই হলো আয়নীয় বন্ধন। আর এই আকর্ষণ বল এতটাই শক্তিশালী যে লক্ষ লক্ষ ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে একটা বিশাল আর খুব সুন্দর সুশৃঙ্খল কাঠামো তৈরি করে ফেলে। আমরা যে খাবার নুন দেখি, তার একটা দানাও কিন্তু আসলে এরকমই একটা কাঠামো, যাকে বিজ্ঞানের ভাষায় বলে কেলাস জালক বা ক্রিস্টাল ল্যাটিস। বেশ, দেওয়া নেওয়ার গল্প তো হলো, কিন্তু সব পরমাণুই তো আর এরকম আদান প্রদান করে না। কিছু কিছু পরমাণু আবার পার্টনারশিপে বিশ্বাসী। চলুন এবার পরমাণুদের সেই বন্ধুত্বের গল্পটা শুনি। এখানে ইলেকট্রন কেউ কাউকে পুরোপুরি দিয়ে দিচ্ছে না, বরং দুটো অধাতব পরমাণু নিজেদের মধ্যে বোঝাপড়া করে ইলেকট্রন জোড় তৈরি করে, আর সেই জোড়টাকে দুজনেই মিলেমিশে ব্যবহার করে। ঠিক যেমন দুই বন্ধু মিলে একটা টিফিন বক্স ভাগ করে খায়, সেরকমই একটা ব্যাপার। এই ভাগাভাগিটাই হল সমযোজী বন্ধন। এই ভাগাভাগির ফলে যা তৈরি হয় তা হলো অণু বা মলিকিউল। এটা কিন্তু আয়নীয় যৌগের মতো বিশাল কেলাস জালক নয়, বরং এরা এক একটা আলাদা স্বতন্ত্র ইউনিট হিসেবেই থাকে। এটাই হলো একটা বড় পার্থক্য। আচ্ছা, এই যে দুরকম বন্ধন, একটায় আদান প্রদান, আরেকটায় ভাগাভাগি, এতে কি সত্যিই কিছু এসে যায়? হ্যাঁ, অনেক কিছু এসে যায়। কারণ এই বন্ধনের ধরনের ওপরেই কিন্তু নির্ভর করে একটা পদার্থের ভৌত ধর্ম কেমন হবে, মানে সে দেখতে কেমন হবে বা তার আচরণ কেমন হবে।
এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আয়নীয় যৌগগুলো যেখানে ইলেকট্রন আদান প্রদান হয় তারা সাধারণত কঠিন হয়, আর তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব বেশি। অন্যদিকে সমযোজী যৌগগুলো গ্যাস, তরল বা নরম কঠিনও হতে পারে, আর তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে কম হয়। আরেকটা খুব ইন্টারেস্টিং পার্থক্য হল বিদ্যুৎ পরিবহনের ক্ষমতা। কঠিন নুনের মধ্যে দিয়ে কিন্তু বিদ্যুৎ যায় না, কিন্তু ওই নুনকে যদি জলে গুলে দেওয়া হয় তখন আয়নগুলো ছাড়া পেয়ে যায় আর বিদ্যুৎ পরিবহন করতে পারে। কিন্তু সমযোজী যৌগ, যেমন ধরুন চিনি, সে কঠিন হোক বা জলে গোলা, কোনো অবস্থাতেই বিদ্যুৎ পরিবহন করে না, কারণ তার তো চলাফেরা করার মতো কোনো আয়নই নেই। তাহলে সংক্ষেপে আয়নীয় যৌগগুলোর চরিত্রটা কেমন দাঁড়ালো? এদের মধ্যে আকর্ষণ বল খুব তীব্র, তাই এদের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক অনেক বেশি। এরা শক্তপোক্ত কেলাস তৈরি করে, কিন্তু আঘাত করলে সহজেই ভেঙে যায়। আর এরা সাধারণত জলের মতো পোলার দ্রাবকে গুলে যায়। এতক্ষণ আমরা বন্ধনের দুটো পরিষ্কার ভাগ দেখলাম, আয়নীয় আর সমযোজী। কিন্তু বাস্তবে ব্যাপারটা সবসময় এতটাও সাদা কালো হয় না, এর মাঝে একটা ধূসর এলাকাও আছে। আসল কথা হলো, বেশিরভাগ পার্টনারশিপেই মানে সমযোজী বন্ধনে ইলেকট্রনের ভাগাভাগিটা একদম 50-50 হয় না। অনেকটা বিজনেসের মতো, যেখানে একজন পার্টনারের হয়তো একটু বেশি প্রভাব থাকে। রসায়নবিদরা এই অসম ভাগাভাগিটাকে বোঝানোর জন্য একটা শব্দ ব্যবহার করেন, আয়নীয় চরিত্র। মানে বন্ধনটার নামে সমযোজী হলেও তার মধ্যে আয়নীয় ভাব কতটা আছে এটা নির্ভর করে তড়িৎ ঋণাত্মকতার ওপর, যা হলো একটা পরমাণুর ইলেকট্রনকে নিজের দিকে টানার ক্ষমতা। যার টানার ক্ষমতা বেশি, ভাগ করা ইলেকট্রনগুলো তার দিকে একটু বেশি ঝুঁকে থাকে। কেমটয়েকের এই কথাটা কিন্তু একদম খাঁটি। ইলেকট্রনের ভাগাভাগিতে অসমতা যত বাড়বে, মানে একজন পরমাণু যত বেশি করে ইলেকট্রন নিজের দিকে টানবে, বন্ধনটা ততই আয়নীয় বন্ধনের মতো আচরণ করতে শুরু করবে। এই আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই যে অসম ভাগাভাগি, এটা শেষ কোথায়? ঠিক কোন মুহূর্তে আমরা বলবো যে এটা আর ভাগাভাগি নেই, এটা এখন হস্তান্তর হয়ে গেছে? রসায়নের জগৎটা এমনই, যেখানে উত্তরগুলোর থেকে প্রশ্নগুলোই হয়তো বেশি ইন্টারেস্টিং। কালকে নতুন চাইনিজ রেস্তোরাঁয় গিয়েছিলাম। ওহ, ওদের ফ্রাইড রাইসটা বেশ ভালো ছিল, সাথে চিলি চিকেনটা একটু অন্যরকম, কিন্তু মোটের ওপর দারুণ লেগেছে আমার। আচ্ছা, লবণ আর চিনি দেখেছেন তো? দুটোই দেখতে একদম একরকম, সাদা দানা দানা, কিন্তু মুখে দিলেই একটা স্বাদ নোনতা আর একটা মিষ্টি। শুধু স্বাদই না, ওদের রাসায়নিক ধর্মও কিন্তু একেবারে আলাদা। কখনো কি ভেবে দেখেছেন কেন এমনটা হয়? এর আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে ওদের রাসায়নিক বন্ধনের মধ্যে। চলুন আজ সেটাই আমরা খুঁজে বের করব। তো আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে আয়নীয় বন্ধনের পুরো ব্যাপারটা বুঝব। প্রথমে আমরা দেখব পরমাণুরা কেন বা এত ছোটাছুটি করে, শুধু একটু স্টেবল বা স্থিতিশীল হওয়ার জন্য। তারপর জানব এই ছোটাছুটিতে কিভাবে আয়ন তৈরি হয়, মানে ক্যাটায়ন আর অ্যানায়ন। এরপর কিছু দারুণ উদাহরণ দিয়ে পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার করে নেব। আর সবশেষে দেখব এই বন্ধনের শক্তিটা আসলে কতটা আর তার ফলে কি হয়। যে কোনো রাসায়নিক বন্ধনের পেছনে একটাই কারণ কাজ করে, আর সেটা হলো স্টেবিলিটি বা স্থিতিশীলতা। হ্যাঁ, ঠিকই শুনছেন, পরমাণুরাও কিন্তু আমাদের মতোই একটা শান্ত, স্থিতিশীল জীবন চায়। তো পরমাণুদের জগতে এই স্টেবিলিটির মানেটা কি? এর মানে হলো ওদের সবচেয়ে বাইরের যে ইলেকট্রন কক্ষপথটা আছে সেটাকে পুরোপুরি ভর্তি করে ফেলা। ঠিক যেমন নিষ্ক্রিয় গ্যাসগুলো, যেমন হিলিয়াম বা নিয়ন, ওদের বাইরের কক্ষপথ সবসময় ভর্তি থাকে, তাই ওরা খুব শান্তশিষ্ট, কারোর সাথে বিশেষ মেশে না। আর বাকি সব পরমাণুরাও ঠিক ওদের মতোই হতে চায়। এই পারফেক্ট অবস্থাটা পাওয়ার জন্যই ওরা একে অপরের সাথে বন্ধন তৈরি করে। আর এই স্থিতিশীলতা পাওয়ার একটা খুব জনপ্রিয় উপায় হল আয়নীয় বন্ধন। ব্যাপারটা খুব সহজ। এখানে একজন দাতা থাকে আর একজন গ্রহীতা, মানে একটা পরমাণু তার বাড়তি ইলেকট্রন পুরোপুরি অন্য একটা পরমাণুকে দিয়ে দেয়, আর যে পরমাণুর ইলেকট্রন দরকার সে সেটা নিয়ে নেয়। এই দেওয়া নেওয়ার ফলে কি হয়? একজন পজিটিভ চার্জ হয়ে যায় আর একজন নেগেটিভ, আর আমরা তো জানি বিপরীত চার্জ একে অপরকে আকর্ষণ করে। ব্যাস, এই আকর্ষণটাই হলো আয়নীয় বন্ধন। সোজা কথায় ইলেকট্রনের কমপ্লিট ট্রান্সফার আর তারপরের আকর্ষণ, এটাই হলো আয়নীয় বন্ধনের মূল কথা।
তো এই আয়নীয় বন্ধনের গল্পটা বুঝতে হলে এর মূল চরিত্রদের সাথে আগে পরিচয় করতে হবে, তাই না? এই গল্পের মূল চরিত্র হল আয়ন, আর এরা মূলত দুই ধরনের হয়, ক্যাটায়ন আর অ্যানায়ন। আচ্ছা, এই যে ইলেকট্রন দেয়া নেওয়ার কথা বললাম, যখনই একটা পরমাণু ইলেকট্রন দেয় বা নেয় তখনই সে আয়নে পরিণত হয়। দেখুন, যে ধাতব পরমাণুগুলো ইলেকট্রন ছেড়ে দেয় মানে দান করে, তারা হয়ে যায় পজিটিভ চার্জযুক্ত ক্যাটায়ন, আর অন্যদিকে যে অধাতব পরমাণুগুলো সেই ইলেকট্রন গ্রহণ করে তারা হয়ে যায় নেগেটিভ চার্জযুক্ত অ্যানায়ন। এটা মনে রাখার একটা মজার উপায় আছে। ভাবুন, যে দান করে সে তো ধনী, তাই না? তাই ধাতু ইলেকট্রন দান করে ধনাত্মক ক্যাটায়ন হয়। বেশ, তত্ত্ব তো অনেক হলো, এবার ক্যাটায়ন আর অ্যানায়নদের বাস্তবে কাজে নামানো যাক, কি বলেন? চলুন আমরা একদম হাতে কলমে 5টা খুব কমন উদাহরণের মাধ্যমে দেখে নিই এই আয়নীয় বন্ধন আসলে কিভাবে তৈরি হয়। আর উদাহরণ যখন বলতেই হয় তখন আমাদের রান্নাঘরের সবচেয়ে পরিচিত জিনিসটা দিয়েই শুরু করা যাক, মানে সাধারণ খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড। চলুন দেখি এই NaCl কিভাবে তৈরি হয়। ব্যাপারটা একটা গল্পের মতো। ধরুন, সোডিয়াম পরমাণু, তার বাইরের কক্ষে একটা মাত্র ইলেকট্রন আছে, যেটা ওর জন্য একটা বাড়তি ঝামেলার মতো। ওটাকে ছেড়ে দিতে পারলেই ও যেন বাঁচে। অন্যদিকে আছে ক্লোরিন, ওর বাইরের কক্ষটা ভর্তি হতে আর মাত্র একটা ইলেকট্রন দরকার। কি দারুণ একটা পরিস্থিতি, তাই না? সোডিয়াম ভাবল, এই নাও আমার বাড়তি ইলেকট্রনটা, আর ক্লোরিনও খুশি মনে সেটা নিয়ে নিল। যেই না সোডিয়াম ইলেকট্রনটা দিল, ও হয়ে গেল পজিটিভ সোডিয়াম আয়ন, মানে Na+, আর ক্লোরিন ইলেকট্রনটা নিয়ে হয়ে গেল নেগেটিভ ক্লোরাইড আয়ন Cl-। দুজনেই এখন মহাখুশি, কারণ দুজনে স্থিতিশীল। আর এই পজিটিভ আর নেগেটিভের আকর্ষণে তৈরি হয়ে গেল আমাদের সবার পরিচিত লবণ সোডিয়াম ক্লোরাইড। বেশ, এটা তো ছিল একটা ইলেকট্রন দেওয়া নেওয়ার গল্প। এবার এমন একটা উদাহরণ দেখি যেখানে একজন দাতা দুটো ইলেকট্রন দান করতে চায়। এবারে আমাদের গল্পের নায়ক হল ম্যাগনেসিয়াম। ওর বাইরের কক্ষে আছে দুটো বাড়তি ইলেকট্রন। ও স্থিতিশীল হতে চাইলে এই দুটোকেই ছাড়তে হবে। কিন্তু সমস্যা হল, একটা ক্লোরিন পরমাণু তো একটাই ইলেকট্রন নিতে পারে। তাহলে কি হবে? ম্যাগনেসিয়াম খুব বুদ্ধিমান, ও দুটো ক্লোরিন পরমাণুকে ডেকে আনল, তারপর প্রত্যেককে একটা করে ইলেকট্রন দিয়ে দিল। ব্যাস, সমস্যার সমাধান। ফলে একটা ম্যাগনেসিয়াম আয়ন Mg2+ তৈরি হল, আর সাথে দুটো ক্লোরাইড আয়ন Cl-। আর ওরা সবাই মিলে তৈরি করল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মানে MgCl2। এই একের বদলে 2 মানে 1:2 অনুপাতের বন্ধনের আরেকটা উদাহরণ দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ক্যালসিয়াম ফ্লোরাইডের গল্পটাও কিন্তু একদম ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মতো। এখানে ক্যালসিয়ামেরও দুটো ইলেকট্রন দান করার আছে, আর ওর দরকার দুজন গ্রহীতা। তাই দুটো ফ্লোরিন পরমাণু এগিয়ে আসে, কারণ ওদের প্রত্যেকের একটা করে ইলেকট্রন চায়। ক্যালসিয়াম ওর দুটো ইলেকট্রন দুজনকে দিয়ে দিল, আর তৈরি হয়ে গেল একটা ক্যালসিয়াম আয়ন Ca2+, আর দুটো ফ্লোরাইড আয়ন F-। আর এভাবেই তৈরি হয় স্থিতিশীল CaF2। আচ্ছা, এতক্ষণ তো আমরা দেখলাম একজন দাতা আর একাধিক গ্রহীতা। এবার যদি সিনারিওটা একটু উল্টে দিই, মানে এবার গ্রহীতা একজন কিন্তু দাতা দুজন, চলুন দেখি কেমন হয়। এখানে দেখুন, অক্সিজেন পরমাণুর বাইরের কক্ষপথ ভর্তি করতে দুটো ইলেকট্রন দরকার, কিন্তু একটা সোডিয়াম পরমাণু তো মাত্র একটাই দিতে পারে। তাহলে কি হবে? এখানে কাজে লাগে টিম ওয়ার্ক। দুটো সোডিয়াম পরমাণু একসাথে এসে একটা অক্সিজেন পরমাণুর চাহিদা মেটায়। একজন একটা ইলেকট্রন দেয়, আরেকজন আরেকটা দেয়। ফলে দুটো সোডিয়াম আয়ন Na+ আর একটা অক্সাইড আয়ন O2- তৈরি হয়, আর ওরা মিলেমিশে তৈরি করে সোডিয়াম অক্সাইড, মানে Na2O। এত সব জটিল হিসেবের পর চলুন শেষ উদাহরণ হিসেবে আবার একটা সহজ সরল কেসে ফিরে যাই। অনেকটা আমাদের প্রথম উদাহরণ সোডিয়াম ক্লোরাইডের মতোই। এখানে লিথিয়ামের বাইরের কক্ষেও একটাই বাড়তি ইলেকট্রন, আর ফ্লোরিনেরও একটাই দরকার। একদম পারফেক্ট ম্যাচ। লিথিয়াম তার ইলেকট্রনটা ফ্লোরিনকে দিয়ে দেয়, আর দুজনেই স্থিতিশীল হয়ে LiF যৌগ তৈরি করে। আশা করি এই উদাহরণগুলো থেকে ইলেকট্রন ট্রান্সফারের পুরো ব্যাপারটা এখন একদম পরিষ্কার। তো আমরা তো দেখলাম এই বন্ধনটা কিভাবে তৈরি হয়, কিন্তু এর ফলাফলটা কি? এই যে এত শক্তিশালী একটা আকর্ষণ বল তৈরি হলো, এর জন্য এই যৌগগুলোর মধ্যে কি কি বিশেষ ধর্ম বা বৈশিষ্ট্য দেখা যায়? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। আয়নীয় যৌগগুলোর প্রায় সব ধর্মই কিন্তু ওদের ওই শক্তিশালী বন্ধনের জন্যই হয়। ভাবুন, এই যে পজিটিভ আর নেগেটিভ আয়নগুলো একে অপরকে এত জোরে আঁকড়ে ধরে আছে, এর জন্যই ওরা সাধারণ তাপমাত্রায় কঠিন হয় আর দেখতে ক্রিস্টালের মতো হয়। এই বন্ধন ভাঙতে প্রচুর শক্তি লাগে, তাই ওদের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক খুব বেশি হয়। ওরা বেশ শক্ত, কিন্তু হাতুড়ি দিয়ে মারলে টুকরো টুকরো হয়ে যায়, মানে ভঙ্গুর। আবার অনেকেই কিন্তু জলে সহজে গুলে যায়।
আর সবচেয়ে মজার ব্যাপারটা হলো কঠিন অবস্থায় এরা কিন্তু বিদ্যুতের কুপরিবাহী, কিন্তু যেই ওদের গলানো হয় বা জলে গোলা হয় তখন আয়নগুলো ছাড়া পেয়ে যায় আর বিদ্যুৎ পরিবহন করতে পারে। দারুণ না? তাহলে চলুন পুরো বিষয়টা একবার ঝালিয়ে নেওয়া যাক। আমরা কি শিখলাম? আয়নীয় বন্ধন মানেই হল ইলেকট্রনের পুরোপুরি আদান প্রদান। ধাতু ইলেকট্রন দেয়, অধাতু নেয়। এই দেওয়া নেওয়ার ফলে যে বিপরীত চার্জের আয়ন তৈরি হয় তাদের মধ্যকার প্রচণ্ড আকর্ষণ বলেই এই যৌগগুলোকে স্থিতিশীল করে আর এদের বিশেষ ধর্মগুলো দেয়। আর হ্যাঁ, আমাদের প্রথম প্রশ্নটা মনে আছে, লবণ আর চিনির মধ্যে এত পার্থক্য কেন? এখন আমরা উত্তরটা জানি। কারণ লবণ একটা আয়নীয় যৌগ আর চিনি তা নয়। ওদের বন্ধনটাই যে একদম আলাদা। শেষ করার আগে একটা জিনিস ভাবুন তো, এই যে ইলেকট্রন দেওয়া আর নেওয়ার একটা সাধারণ ঘটনা, সেই আয়নীয় বন্ধন থেকেই কিন্তু তৈরি হয় পাথরের মতো শক্ত আর স্থিতিশীল জিনিস। প্রকৃতির এই সাধারণ আদান প্রদানের মধ্যে যে এত শক্তি লুকিয়ে আছে, সেটা কি আমাদের জীবন সম্পর্কেও নতুন করে কিছু ভাবতে শেখায় না? আমাদের চারপাশে যা কিছু আছে, মানে যা কিছু আমরা দেখতে পাই, তার প্রায় সবই কিন্তু তৈরি হয়েছে পরমাণুর একে অপরের সাথে জুড়ে যাওয়ার কারণে। আর এই জুড়ে যাওয়ার গল্পের প্রধান চরিত্র বা নায়ক হল কোভ্যালেন্ট বন্ড। তো আজকে আমরা এই কোভ্যালেন্ট বন্ডের প্রায় ১০০ বছরের এক অবিশ্বাস্য যাত্রার কথাই বলবো। এমন এক যাত্রা যা রসায়নের চেহারাটাই পুরোপুরি বদলে দিয়েছে। চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক, মানে ১০০ বছরেরও বেশি সময় আগে। এই যে হাইড্রোজেন অণুর সহজ সরল স্কেচটা দেখা যাচ্ছে, এখান থেকেই পরমাণুগুলোর জুড়ে থাকার এক নতুন ধারণার জন্ম হয়েছিল। দেখতে হয়তো খুব সাধারণ লাগছে, কিন্তু এটাই ছিল একটা বৈপ্লবিক চিন্তার শুরু। তো কোভ্যালেন্ট বন্ড আসলে কি? খুব সহজ করে বললে, দুটো পরমাণু যখন নিজেদের মধ্যে ইলেকট্রন ভাগাভাগি বা শেয়ার করে নেয়, তখনই এই বন্ড তৈরি হয়। এই শেয়ারিংয়ের মাধ্যমে পরমাণুগুলো আরও বেশি স্থিতিশীল হয়ে ওঠে। আর এই একটা ধারণায় কিন্তু পুরো জৈব রসায়নের ভিত্তি, যা ছাড়া আমাদের জীবনই হয়তো সম্ভব হতো না। আমাদের গল্পের প্রথম অধ্যায়টা শুরু গিলবার্ট এন লুইসের হাত ধরে। ১৯১৬ সালে তার একটা পেপার বের হয়, নাম দি অ্যাটম অ্যান্ড দ্য মলিকিউল। আর এই পেপারটা রসায়নের জগতে এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল। বিজ্ঞানীদের অণু নিয়ে ভাবনার ধরনটাই পাল্টে দিয়েছিল। লুইসের এই আইডিয়াটা রসায়নবিদদের হাতে যেন এক জাদুকরী ক্ষমতা তুলে দিল। তারা ভিটামিন B12-এর মতো জটিল অণুগুলো একদম নিখুঁতভাবে তৈরি করতে পারছিলেন। এর মানে হলো তারা জিরো ডাইমেনশনে, অর্থাৎ একটা একক অণুর ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ পেয়ে গিয়েছিলেন। আচ্ছা, একক অণু তো বানানো গেল, কিন্তু আসল চ্যালেঞ্জটা ছিল অন্য জায়গায়। এই একক অণুগুলোকে এবার একসাথে জুড়ে লম্বা চেন বা শৃঙ্খল বানানো, মানে শূন্য মাত্রা বা 0D থেকে 1 মাত্রার জগতে পা রাখা। এই টাইমলাইনটা দেখলে বিজ্ঞানের দারুণ একটা অগ্রগতির ছবিটা পরিষ্কার হয়। লুইসের তত্ত্ব দিয়ে শুরু, তারপর আমরা পলিমারের মতো ওয়ান ডাইমেনশনাল বা একমাত্রিক শৃঙ্খল তৈরি করতে শিখলাম, যা আজকের দিনের কত সব উন্নত উপকরণের ভিত্তি। আর এরপর এলো সুপ্রামলিকুলার কেমিস্ট্রি, যা আমাদের অণুগুলোকে আরও জটিলভাবে সাজানোর রাস্তা দেখিয়ে দিল। কিন্তু এই দারুণ অগ্রগতির মাঝেও একটা বড় দেয়াল ছিল। কয়েক দশক ধরে রসায়নবিদরা কিছুতেই 2 বা 3 মাত্রার কোনো সুসংগঠিত কাঠামো তৈরি করতে পারছিলেন না। পরিস্থিতিটা একবার ভাবুন তো। একদিকে রসায়নবিদরা একটা অণু বা লম্বা পলিমার চেন বানানোর ব্যাপারে মাস্টার হয়ে গেছেন, কিন্তু অন্যদিকে নোবেল বিজয়ী রোল্ড হফম্যানের ভাষায় বলতে গেলে 2 বা 3 মাত্রার জগৎটা ছিল একটা সিনথেটিক ওয়েস্টল্যান্ড, মানে এক কথায় একটা কৃত্রিম অণুর বরভূমি। সোজা কথায় বিজ্ঞানীরা 2D বা 3Dতে কোনো সুশৃঙ্খল কোভ্যালেন্ট কাঠামো বানাতেই পারছিলেন না। এটা ছিল রসায়নবিদদের জন্য একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ। কিন্তু বিজ্ঞানীরা তো সহজে হার মানার পাত্র নন। তারা এই অনুর্বর ভূমি জয় করার একটা উপায় ঠিকই বের করে ফেললেন। অণু দিয়ে বিভিন্ন কাঠামো বানানোর জন্য তারা এক নতুন কৌশল আবিষ্কার করলেন, যেটা অনেকটা লেগো ব্লক দিয়ে কিছু বানানোর মতো। এই নতুন কৌশলটার নাম হল রেটিকুলার সিনথেসিস। এটা অনেকটা আর্কিটেকচারের মতো ব্যাপার। এখানে বিজ্ঞানীরা আন্দাজে কাজ করেন না, বরং প্রথমে একটা ব্লুপ্রিন্টের মতো করে টার্গেট কাঠামোর ডিজাইন করেন। তারপর সেই ডিজাইনের জন্য একদম সঠিক আণবিক ব্লক বা বিল্ডিং ব্লক বেছে নেন, আর সবশেষে সেগুলোকে শক্তিশালী কিন্তু রিভার্সেবল বন্ড দিয়ে জুড়ে দেন, যার ফলে একটা নিখুঁত স্ফটিকের মতো কাঠামো তৈরি হয়। এই ছবিটা পুরো আইডিয়াটাকে খুব সুন্দরভাবে দেখাচ্ছে। দেখুন, ঠিক যেভাবে পরমাণুগুলো জুড়ে গিয়ে অণু তৈরি করে, রেটিকুলার সিনথেসিস ব্যবহার করে সেই অণুগুলোকেই জুড়ে দিয়ে বিশাল আর সুশৃঙ্খল ফ্রেমওয়ার্ক বা কাঠামো তৈরি করা হচ্ছে। এটা আসলে লুইসের সেই মূল ধারণারই একটা বিশাল সম্প্রসারণ। আর এই নতুন পদ্ধতির ফলে যে বৈপ্লবিক উপকরণগুলো তৈরি হল, তাদের নাম দেওয়া হল কোভ্যালেন্ট অর্গ্যানিক ফ্রেমওয়ার্কস, বা সংক্ষেপে COFs। এগুলো হালকা,
ইনক্রেডিবলি শক্তিশালী আর এদের গঠনটা ভীষণভাবে সুশৃঙ্খল। আর এই যে নতুন উপকরণগুলো মানে কোভস, এদের বৈশিষ্ট্যগুলো শুনলে অবাক হতে হয়। এগুলো যেমন সুপার হালকা, তেমনি আবার অবিশ্বাস্য রকম মজবুত। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এদের ভেতরে প্রচুর খালি জায়গা বা ছিদ্র থাকে, যার সাইজও আবার নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করা যায়। ভাবুন তো একবার, এর মানে হলো কার্বন নিঃসরণ কমানো, পানিকে বিশুদ্ধ করা কিংবা আরও অনেক বেশি পাওয়ারফুল ব্যাটারি তৈরি করার মতো সব যুগান্তকারী কাজে এদের ব্যবহারের একটা বিশাল সম্ভাবনা খুলে গেছে। গল্পটা কিন্তু এখানে শেষ নয়, বরং এখন আরও আকর্ষণীয় হয়ে উঠছে। বিজ্ঞানীরা এখন কোভ্যালেন্ট বন্ডের শক্তির সাথে একেবারে নতুন এক ধরনের সংযোগ জুড়ে দিয়ে ভবিষ্যতের উপকরণ তৈরি করছেন। এখানে দুটো আলাদা ধরনের বন্ধনের কথা বলা হচ্ছে। দেখুন, কোভ্যালেন্ট বন্ড একটা কাঠামোকে দৃঢ় আর মজবুত করে, যেন আঠা দিয়ে জোড়া লাগানো হয়েছে। অন্যদিকে আছে মেকানিক্যাল বন্ড, যেখানে অণুগুলো রাসায়নিকভাবে যুক্ত না হয়ে শারীরিকভাবে একে অপরের সাথে জড়িয়ে থাকে, অনেকটা শেকলের মতো। আর এটা কাঠামোকে দেয় নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি। এখন আসল প্রশ্ন হলো, কি হবে যদি আমরা একটা উপকরণের মধ্যেই কোভ্যালেন্ট বন্ডের সেই দৃঢ়তা আর মেকানিক্যাল বন্ডের নমনীয়তা দুটোই একসাথে নিয়ে আসতে পারি? মানে এমন কিছু কি তৈরি করা সম্ভব যা পাথরের মতো শক্ত আবার কাপড়ের মতো ফ্লেক্সিবল? এবং অবিশ্বাস্য হলেও এটা এখন সত্যি। বিজ্ঞানীরা আক্ষরিক অর্থেই আণবিক লেভেলে বুননের কাজ করছেন। তারা কোভ্যালেন্ট বন্ড দিয়ে তৈরি একমাত্রিক সুতোগুলোকে যান্ত্রিকভাবে একে অপরের সাথে জড়িয়ে একটা স্থিতিস্থাপক 3D ফেব্রিক বা কাপড় তৈরি করছেন। এর ফলে এমন সব উপকরণ তৈরি হচ্ছে যার বৈশিষ্ট্যগুলো আগে কখনোই দেখাই যায়নি। ভাবা যায়, লুইসের একটা সাধারণ ধারণা থেকে শুরু করে আজ আমরা আণবিক বুননের মতো একটা সায়েন্স ফিকশনকে বাস্তবে পরিণত করে ফেলেছি। এই যাত্রাটা আমাদের এটাই দেখায় যে বিজ্ঞানের সম্ভাবনা আসলে অসীম। এখন প্রশ্ন একটাই, যদি আমরা পদার্থের পরমাণুগুলোকে সুতোর মতো করে বুনতে পারি, তাহলে আমাদের জন্য ভবিষ্যতে আর কি বিষয় অপেক্ষা করছে? আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের চারপাশের এই যে বিশাল জগৎ, এই সব কিছুকে একসাথে ধরে রেখেছে কোনো শক্তি? আজ আমরা ঠিক সেই গল্পটাই বলবো। এটা হলো পরমাণুদের এক দারুণ সহযোগিতার গল্প, যেখানে তারা স্থিতিশীল হওয়ার জন্য একে অপরের সাথে ইলেকট্রন ভাগাভাগি করে। তো চলুন সমযোজী বন্ধনের এই মজার দুনিয়ায় ঢুকে পড়া যাক। পরমাণুদেরও কিন্তু একটা লক্ষ্য আছে, অনেকটা আমাদের মতোই। ওরা চায় স্থিতিশীল হতে, মানে পারফেক্ট হতে। আর রসায়নের দুনিয়ায় এই পারফেকশন বা স্থিতিশীলতার মানে হলো তাদের সবচেয়ে বাইরের শক্তিস্তরে বা কক্ষে ইলেকট্রন দিয়ে পুরোপুরি ভর্তি থাকা। আর এটাই ওদের জীবনের একমাত্র মিশন। তো এই মিশনটা পূরণ করার জন্য ওদের একটা মূল মন্ত্র আছে, যেটাকে বলা হয় অষ্টক নিয়ম বা অক্টেট রুল। নিয়মটা খুবই সহজ। পরমাণুরা চায় তাদের সবচেয়ে কাছের যে নিষ্ক্রিয় গ্যাস আছে, ঠিক তার মতো একটা আন্ত বা স্টেবল কনফিগারেশন পেতে। আর এর জন্য ওদের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকা দরকার। আর বিশ্বাস করুন, প্রায় সব রাসায়নিক বন্ধন আর বিক্রিয়ার পেছনে কিন্তু এই একটা নিয়মই কাজ করে যাচ্ছে। এখন প্রশ্নটা হলো, পরমাণুরা কিভাবে এই পারফেক্ট অবস্থাটা অর্জন করে? মানে 8টা ইলেকট্রন ওরা জোগাড় করে কিভাবে? এই কাজটা করার জন্য ওদের কাছে মূলত দুটো রাস্তা খোলা আছে। আর এই দুটো রাস্তাই হল রাসায়নিক বন্ধনের দুটো প্রধান ধরন। হয় ওরা ইলেকট্রন পুরোপুরি অন্য কাউকে দিয়ে দেবে, অথবা একে অপরের সাথে ভাগাভাগি বা শেয়ার করে নেবে। হয় দান, নয়তো ভাগাভাগি। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে আছে আয়নীয় বন্ধন, যেখানে একটা পরমাণু তার ইলেকট্রন আরেকটা পরমাণুকে পুরোপুরি দান করে দেয়। আর অন্যদিকে আছে সমযোজী বন্ধন, যেখানে পরমাণুরা ইলেকট্রন শেয়ার করে। ব্যাপারটা অনেকটা একটা পটল্যাক পার্টির মতো, যেখানে সবাই নিজের থেকে কিছু একটা নিয়ে আসে আর একসাথে ভাগ করে খায়। তো আজকের আলোচনাটা হবে এই শেয়ারিং বা ভাগাভাগির দারুণ কনসেপ্টটা নিয়েই। তাহলে চলুন এই ভাগাভাগির শিল্পের গভীরে যাওয়া যাক। শুরু করব এর সবচেয়ে সহজ ধরনটা দিয়ে, মানে এক বন্ধন বা সিঙ্গল বন্ড। এখানে মাত্র এক জোড়া ইলেকট্রন শেয়ার করা হয়। আমাদের প্রথম উদাহরণ হল সবচেয়ে সরল অণু হাইড্রোজেন, মানে H2। এটা দুটো হাইড্রোজেন পরমাণু দিয়ে তৈরি। হাইড্রোজেন কিন্তু অষ্টক নিয়ম মানে না, ও মানে দ্বৈত বা ডুপ্লেট নিয়ম। কারণ ওর সবচেয়ে কাছের নিষ্ক্রিয় গ্যাস হল হিলিয়াম, যার বাইরের কক্ষে মাত্র দুটো ইলেকট্রন আছে। চলুন দেখি এই অণুটা কিভাবে তৈরি হয়। ভাবুন, দুটো আলাদা হাইড্রোজেন পরমাণু আছে, আর প্রত্যেকের কাছে মাত্র একটা করে ইলেকট্রন। যখন ওরা একে অপরের কাছে আসে, তখন ওরা নিজেদের একটা করে ইলেকট্রন শেয়ার করে, একটা ইলেকট্রন জোড় তৈরি করে। ব্যাস, হয়ে গেল একটা স্থিতিশীল হাইড্রোজেন অণু বা H2। এখন দুজনের কাছেই দুটো করে ইলেকট্রন আছে, ঠিক হিলিয়ামের মতো। আচ্ছা, এবার আরেকটু বড় একটা অণুর দিকে তাকানো যাক। এটা খুবই পরিচিত একটা উদাহরণ, মিথেন, মানে CH4।
আমরা যে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি তার প্রধান উপাদান কিন্তু এই মিথেনই, আর এটা এক বন্ধন বোঝার জন্য একটা দারুণ উদাহরণ। দেখুন, মিথেনের ঠিক মাঝখানে থাকে একটা কার্বন পরমাণু, যার বাইরের কক্ষে আছে 4টা ইলেকট্রন, আর ওকে ঘিরে থাকে 4টা হাইড্রোজেন পরমাণু, যাদের প্রত্যেকের কাছে আছে একটা করে ইলেকট্রন। এবার কার্বন কি করে? ওর 4টা ইলেকট্রনের প্রত্যেকটাকে একটা করে হাইড্রোজেনের সাথে শেয়ার করে, ফলে তৈরি হয় 4 এক বন্ধন, আর এর মাধ্যমে কার্বন পরমাণুটা 8টা ইলেকট্রন পেয়ে যায়, আর ওর অষ্টক নিয়ম পূরণ হয়ে যায়। একদম পারফেক্ট। আমাদের 3 নম্বর উদাহরণটা হলো অ্যামোনিয়া বা NH3। এই উদাহরণটা খুব ইন্টারেস্টিং, কারণ এটা আমাদের একটা নতুন জিনিস শেখাবে, আর সেটা হলো স্থিতিশীল হতে গেলে বাইরের স্তরের সব ইলেকট্রনকেই যে বন্ধনে অংশ নিতে হবে এমন কোনো কথা নেই। এখানে দেখুন, মাঝখানে আছে নাইট্রোজেন, যার বাইরের কক্ষে 5টা ইলেকট্রন। ও কি করে? ওর 3টা ইলেকট্রন 3টা হাইড্রোজেন পরমাণুর সাথে শেয়ার করে 3টা এক বন্ধন তৈরি করে। কিন্তু নাইট্রোজেনের আরও 2টো ইলেকট্রন তো রয়ে গেল, ওগুলো কিন্তু বন্ধনে অংশ নেয় না। এই যে জোড়াটা একা একা থেকে গেল, একেই বলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার। তো এই নিঃসঙ্গ জোড়া আর 3টা বন্ধনের জোড়া মিলিয়ে নাইট্রোজেনের অষ্টক ঠিকই পূরণ হয়ে যায়। মাঝে মাঝে স্থিতিশীল হওয়ার জন্য এক জোড়া ইলেকট্রন শেয়ার করাই যথেষ্ট হয় না, তখন পরমাণুরা আরও বেশি শেয়ার করে। চলুন এবার দেখা যাক কিভাবে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন তৈরি হয়। আমাদের নিঃশ্বাসের জন্য যে অক্সিজেন দরকার, সেই অক্সিজেন অণু বা O2 দ্বিবন্ধনের একটা একদম পারফেক্ট উদাহরণ। ভাবুন, 2টো অক্সিজেন পরমাণু, প্রত্যেকের বাইরের কক্ষে 6টা করে ইলেকট্রন। ওরা প্রথমে একজোড়া ইলেকট্রন শেয়ার করল, কিন্তু তাতে তো অষ্টক পূরণ হলো না, তাই না? তখন ওরা কি করল? ওরা আরও একজোড়া ইলেকট্রন শেয়ার করল, ফলে মোট 2 জোড়া ইলেকট্রন শেয়ার হলো, আর তৈরি হলো একটা শক্তিশালী দ্বিবন্ধন। আর এভাবেই 2টো অক্সিজেন পরমাণুই স্থিতিশীল হয়ে গেল। এবার আসছি সমযোজী বন্ধনের সবচেয়ে শক্তিশালী ধরনটায়, মানে ত্রিবন্ধন। এর সবচেয়ে ভালো উদাহরণ হল নাইট্রোজেন অণু বা N2। আমরা যে বাতাসে শ্বাস নিই তার বেশিরভাগ অংশই কিন্তু এই নাইট্রোজেন। এখানে 2টো নাইট্রোজেন পরমাণু আছে, আর প্রত্যেকের বাইরের কক্ষে আছে 5টা করে ইলেকট্রন। তো অষ্টক পূরণ করতে হলে ওদের কি করতে হবে? ওদেরকে নিজেদের মধ্যে 3টে জোড়া ইলেকট্রন শেয়ার করতে হয়। এর ফলে তৈরি হয় একটা সাংঘাতিক শক্তিশালী ত্রিবন্ধন। শেষ পর্যন্ত N2 অণুতে প্রত্যেকটা নাইট্রোজেনের একটা করে নিঃসঙ্গ জোড়া থাকে, আর ওরা 3জন মিলে 3টা জোড়া শেয়ার করে। ব্যাস, দুজনেরই অষ্টক নিয়ম পূরণ। আচ্ছা, এতক্ষণ তো আমরা দেখলাম কিভাবে পরমাণুরা ইলেকট্রন শেয়ার করে স্থিতিশীল অণু তৈরি করে, কিন্তু তাতে আমাদের কি, মানে আমাদের প্রতিদিনের জীবনের এর গুরুত্বটা ঠিক কোথায়? সত্যি বলতে এর গুরুত্ব যে কতখানি তা বলে শেষ করা যাবে না। ইলেকট্রন শেয়ার করার এই আপাতদৃষ্টিতে সাধারণ কাজটাই আসলে আমাদের চারপাশের এই পুরো দুনিয়াটা তৈরি করেছে। একবার স্লাইডটার দিকে তাকান, আমাদের চারপাশের প্রায় সবকিছুতেই রয়েছে এই সমযোজী বন্ধন। আমরা যে পানি পান করি, যে অক্সিজেনটা নিচ্ছি এই মুহূর্তে, যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, এমনকি যে চিনিটা আমাদের শক্তি দেয়, সবকিছুই এই বন্ধনের ফল। আরও বড় কথা হলো, জীবন নিজেই কিন্তু সমযোজী বন্ধনে বাঁধা কার্বন পরমাণুর একটা বিশাল কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে। বুঝতেই পারছেন এর গুরুত্ব কতটা। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? মহাবিশ্বের সবচেয়ে স্থিতিশীল আর মজবুত কাঠামো কিন্তু এই ভাগাভাগি বা শেয়ারিংয়ের উপরই তৈরি। পরমাণুদের এই সাধারণ একটা স্বভাব থেকে আমাদের শেখার মতো অনেক কিছু আছে, তাই না? এটা নিয়ে একটু ভাবা যেতেই পারে। কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধনের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আমরা মাধ্যমিক পরীক্ষার কিছু পুরনো প্রশ্ন আর তার সমাধান দেখতে দেখতে আয়নীয় আর সমযোজী বন্ধন এই দুটো ধারণাকে একদম পরিষ্কার করে নেব। চলুন একদম গোড়ার একটা প্রশ্ন দিয়ে শুরু করি, কেমন? এই একটা প্রশ্নের উত্তর যদি আমরা বুঝে যাই তাহলে কিন্তু সব ধরনের রাসায়নিক বন্ধন বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। প্রশ্নটা খুব সহজ। আচ্ছা, বিভিন্ন মৌলের পরমাণুরা কেন একে অপরের সঙ্গে বিক্রিয়া করে? এর উত্তরটা খুব সহজ করে বললে হলো স্থায়িত্ব বা স্টেবিলিটি। সব পরমাণুই চায় তার কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস আছে ঠিক তার মতো একটা স্টেবল ইলেকট্রন বিন্যাস পেতে। আসলে এই নিষ্ক্রিয় গ্যাসগুলো তো খুব স্থিতিশীল, তাই বাকিরাও তাদের মতো হতে চায় আর কি। এখন বেশিরভাগ পরমাণুর জন্য এই স্টেবিলিটি পাওয়ার মানেটা কি? মানে হলো তাদের সবচেয়ে বাইরের কক্ষপথে মোট 8টা ইলেকট্রন জোগাড় করা। রসায়নের ভাষায় একেই আমরা বলি অক্টেট রুল বা অষ্টক সূত্র।
এই ৮ সংখ্যাটা ওদের জন্য একটা ম্যাজিক নাম্বারের মতো কাজ করে। তবে হ্যাঁ, সবার জন্য কিন্তু নিয়মটা এক নয়। কিছু ছোটখাটো পরমাণু আছে, যেমন ধরুন হাইড্রোজেন বা লিথিয়াম, ওদের লক্ষ্যটা একটু আলাদা। ওরা হিলিয়ামের মতো বাইরের কক্ষে দুটো ইলেকট্রন পেলেই একদম স্টেবল হয়ে যায়, আর এটাকে বলা হয় ডুপ্লেট রুল বা দ্বৈত সূত্র। বেশ, তাহলে আমরা বুঝলাম পরমাণুরা স্টেবল হতে চায়, কিন্তু কিভাবে হয়? প্রথম যে উপায়টা আমরা দেখব সেটা হলো ইলেকট্রনকে পুরোপুরি একজনের কাছ থেকে অন্যজনের কাছে পাঠিয়ে দেওয়া, মানে ট্রান্সফার করে দেওয়া, আর এভাবেই তৈরি হয় আয়নীয় বন্ধন। চলুন এই পুরো ব্যাপারটা আমরা একটা ক্লাসিক মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন দিয়ে বুঝে নিই। প্রশ্নটা হলো, আমাদের সবার চেনা যে খাবার লবণ মানে সোডিয়াম ক্লোরাইড বা NaCl, সেটা আসলে কিভাবে তৈরি হয়? তো গল্পটা শুরু হচ্ছে দুটো পরমাণুকে নিয়ে। একদিকে আছে সোডিয়াম, যার বাইরের কক্ষে একটা বাড়তি ইলেকট্রন রয়েছে, সে ওটাকে ছেড়ে দিতে পারলে বাঁচে। আর অন্যদিকে আছে ক্লোরিন, ওর বাইরের কক্ষে 7টা ইলেকট্রন, অষ্টক পূরণের জন্য দরকার আর মাত্র একটা। এরপর কি হয়? যা হওয়ার তাই হয়, একটা দারুণ আদান প্রদান। সোডিয়াম পরমাণু তার ওই বাড়তি ইলেকট্রনটা সোজা ক্লোরিন পরমাণুকে দিয়ে দেয়, ব্যাস। আর এই ইলেকট্রনটা হাতবদল হওয়ার ফলে দুটো চার্জড কণা বা আয়ন তৈরি হয়ে গেল। সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে হয়ে গেল পজিটিভ আয়ন মানে Na+, আর ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে হয়ে গেল নেগেটিভ আয়ন মানে Cl-। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? দুজনেই কিন্তু এখন স্টেবল, দুজনেরই অষ্টকপূর্ণ। তাহলে বন্ধনটা ঠিক কোথায়? বন্ধনটা হলো এই যে পজিটিভ Na+ আর নেগেটিভ Cl- আয়ন তৈরি হলো, এদের মধ্যেকার মারাত্মক শক্তিশালী একটা আকর্ষণ বল। ব্যাপারটা অনেকটা দুটো বিপরীত মেরু চুম্বক যেমন একে অপরকে টানে, ঠিক সেই রকম। আর এই যে এত শক্তিশালী আকর্ষণ বল, ঠিক এই কারণে আয়নীয় যৌগগুলোর একটা বিশেষ ধর্ম আমরা দেখতে পাই। আর এটা নিয়ে কিন্তু পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে। প্রশ্নটা হলো, এই যৌগগুলোর গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক এত বেশি কেন হয়? কারণটা হলো এই পজিটিভ আর নেগেটিভ আয়নগুলো খুব শক্তিশালীভাবে একে অপরের সাথে জুড়ে গিয়ে একটা বড় কঠিন 3 মাত্রার গঠন তৈরি করে, যাকে বলে ক্রিস্টাল ল্যাটিস। এখন এরকম একটা মজবুত বাঁধন ছিঁড়ে আয়নগুলোকে আলাদা করতে গেলে তো প্রচুর তাপশক্তির দরকার হবে, তাই না? আর ঠিক এই কারণে এদের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। আচ্ছা, তাহলে আয়নীয় বন্ধন তো গেল। এবার চলুন দ্বিতীয় ধরনের বন্ধনটা দেখে নেওয়া যাক। এখানে কিন্তু পরমাণুরা ইলেকট্রন দেওয়া নেওয়া করে না, তার বদলে ওরা নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে বা ভাগাভাগি করে নেয়। আর এই বন্ধনকেই বলা হয় সমযোজী বন্ধন। এটাও আমরা একটা মাধ্যমিকের প্রশ্ন দিয়েই বুঝব। প্রশ্নটা হলো, সবচেয়ে সরল অণু মানে হাইড্রোজেন বা H2 অণুর গঠন লুইস ডট ডায়াগ্রামের সাহায্যে দেখাও। এখানে দেখুন, কেউ কাউকে ইলেকট্রন দিয়ে দিচ্ছে না, বরং দুটো হাইড্রোজেন পরমাণু প্রত্যেকে নিজের একটা করে ইলেকট্রন মাঝখানে রাখছে। এই দুটো ইলেকট্রন মিলে তৈরি হচ্ছে একটা জোড়, যেটা দুটো পরমাণুই সমানভাবে ব্যবহার করছে। এর ফলে কি হলো? দুজনেরই হিলিয়ামের মতো স্টেবল একটা অবস্থা তৈরি হয়ে গেল, মানে ডুপ্লেট পূর্ণ হল। বেশ, হাইড্রোজেনের ব্যাপারটা তো সহজ ছিল। এবার একটু বড় একটা অণু মিথেন বা CH4 এর ক্ষেত্রে এই শেয়ারিংয়ের খেলাটা কিভাবে চলে সেটা দেখা যাক। বলে রাখি, এটাও কিন্তু পরীক্ষার জন্য খুব কমন একটা প্রশ্ন। এখানে দেখুন, মাঝখানে আছে একটা কার্বন পরমাণু। সে তার বাইরের কক্ষে 4টে ইলেকট্রনকে 4টে আলাদা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে শেয়ার করছে, মানে প্রত্যেকটা হাইড্রোজেনের সাথে একটা করে শেয়ারিং পার্টনারশিপ। ফলে কি দাঁড়াচ্ছে? কার্বনের অষ্টক পূর্ণ হয়ে যাচ্ছে আর প্রত্যেকটা হাইড্রোজেনের ডিউপ্লেট পূর্ণ হচ্ছে, মানে অণুর মধ্যে থাকা সবাই খুশি, সবাই স্টেবল। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? এটাই যে বন্ধন তৈরির এই দুটো আলাদা পদ্ধতির জন্য যে 2 ধরনের যৌগ তৈরি হয়, মানে আয়নীয় আর সমযোজী, তাদের ধর্ম বা ক্যারেক্টারও কিন্তু একদম আলাদা হয়। আর ঠিক এই কারণেই পরীক্ষাতেও প্রায় এই 2 ধরনের যৌগের মধ্যে সরাসরি পার্থক্য লিখতে বলা হয়। যেমন এই প্রশ্নটা দেখুন, আয়নীয় ও সমযোজী যৌগের মধ্যে 3টি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো।
এই টেবিলটা কিন্তু দারুণ কাজের। এখানে এক নজরে সব পার্থক্যগুলো দেখে নেওয়া যায়। যেমন দেখুন, এরা কিভাবে তৈরি হয়, এদের গলনাঙ্ক কেমন, এরা জলে মেশে কিনা বা এদের মধ্যে দিয়ে কারেন্ট চাই কিনা, এইসব জরুরি পার্থক্যগুলো এখানে এক জায়গায় করে দেওয়া আছে। তাহলে চলুন পুরো আলোচনা শেষে মূল কথাটা কি সেটা একবার ফাইনাল দেখে নিই। যদি এই পুরো আলোচনা থেকে একটাই জিনিস মনে রাখতে হয় তাহলে সেটা হবে এই: আয়নীয় বন্ধন মানে হল ইলেকট্রনের ক্যামেল ট্রান্সফার বা স্থানান্তর, আর সমযোজী বন্ধন মানে হল ইলেকট্রনের পার্টনারশিপ বা শেয়ারিং। আসলে শেষ পর্যন্ত ইলেকট্রন ট্রান্সফার হোক বা শেয়ারিং, দুটোই কিন্তু আসলে একই লক্ষ্যে করা। দুটোই হলো সেই আকর্ষণ বলটা তৈরি করার দুটো আলাদা রাস্তা, যে বলটাকে আমরা কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন বলি। আর দুটো রাস্তারই শেষ গন্তব্য কিন্তু একটাই: স্টেবিলিটি বা স্থায়িত্ব অর্জন করা। আর এখানে আমরা আজকের আলোচনাটা শেষ করব একটা প্রশ্ন দিয়ে। এই যে বন্ধনের এত পার্থক্য, এটা কিন্তু শুধু বইয়ের পাতায় লেখা কিছু নিয়ম নয়, এটা আমাদের চারপাশের পৃথিবীতে স্পষ্ট দেখা যায়। একবার ভাবুন তো, আপনার খাবার টেবিলে নুনের দানা আর গ্লাসের জলের দিকে তাকিয়ে দেখুন, এদের ধর্মের মধ্যে যে আকাশ পাতাল তফাত, তার পেছনে কি ওই বন্ধনের মূল পার্থক্যটাই লুকিয়ে নেই?